তো আজকে শিশুদের চিকিৎসা সম্বন্ধে আমি কিছু আলোকপাত করতে চাচ্ছি। শিশুদের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা অত্যন্ত ভালো এবং অত্যন্ত ফলপ্রসূ। শিশুদের ক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট লক্ষণ সমূহ পাওয়া যায় এবং তাদের চিকিৎসায় দারুণ ফলাফল পাওয়া যায়। আর শিশুকাল থেকেই যদি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন থাকা যায়, তাহলে সেই শিশুর জটিল রোগ হবার সম্ভাবনা একদমই থাকে না। এই জন্য হোমিওপ্যাথিক সুযোগ্য অভিজ্ঞ চিকিৎসককে আপনাকে বাছাই করতে হবে, যার কাছে আপনি আপনার পরিবারের এবং আপনার শিশুদের চিকিৎসা ন্যস্ত করতে পারেন। তা চলুন আমি আলোচনা শুরু করছি। আমরা জানি হোমিওপ্যাথি প্রতিটা ঔষধের মধ্যে পৃথক পৃথক স্বতন্ত্রতা আছে। স্বতন্ত্রতা হলো এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য, স্বতন্ত্রতা বা ইন্ডিভিজুয়ালাইজেশন। তো ইন্ডিভিজুয়ালাইজেশন এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য যাহা কেবল ওই নির্দিষ্ট স্বতন্ত্রতার মধ্যে বর্তমান থাকে এবং ওই বৈশিষ্ট্য সমূহ অন্য আর কোনো ব্যক্তিত্বের মধ্যে বর্তমান থাকে না। ঠিক তেমনি ভাবে মানব জগতের মধ্যে সকল মানুষের আচার ব্যবহার দেখতে প্রায় একই রকমের মনে হলেও প্রতিটা মানুষের জন্য পৃথক পৃথক স্বতন্ত্রতা রয়েছে, যা তাদের সূক্ষ্ম স্তরে অবস্থান করে এবং একজন অভিজ্ঞ চিকিৎসক গভীর পর্যবেক্ষণের দ্বারা পরিলক্ষিত করতে পারেন এবং উপলব্ধি করতে পারেন। এই স্বতন্ত্রতা মানুষের চরিত্রে এবং শারীরিক রোগ লক্ষণের মধ্যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণভাবে নিয়োজিত থাকে বা মিশ্রিত থাকে। প্রতিটা হোমিওপ্যাথিক চিকিৎসকের প্রধান ও একমাত্র উদ্দেশ্য হলো একনিষ্ঠ চিত্তে গভীরভাবে রোগী পর্যবেক্ষণের মাধ্যমে সেই বৈশিষ্ট্যপূর্ণ রোগীর চরিত্র এবং রোগ লক্ষণ সমূহ আবিষ্কার করা, যা অন্যদের সাথে স্পষ্টভাবে পৃথকীকরণের দ্বারা স্বতন্ত্রতা প্রতিষ্ঠা লাভ করে থাকে। এইভাবে ঔষধের সাথে রোগীর সাদৃশ্যতা স্থাপন করার মাধ্যমে একজন অসুস্থ রোগীকে দ্রুত পূর্বের সুস্থ অবস্থায় ফিরিয়ে আনাই হলো একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য। তো এটা তো আমরা বুঝলাম, মানে এটাকে বলার কারণ হচ্ছে এটাই যে আসলে আমাদের একটা টার্গেট থাকবে। প্রত্যেকটা চিকিৎসকের রোগী চিকিৎসা শুরুতে একটি টার্গেট থাকবে। একটি মেডিসিন করার সময়ে একটি টার্গেট থাকবে, সেই টার্গেটকে ফুলফিল করতে হবে। যার জন্য আমি খুব সংক্ষিপ্তভাবে একটি ইন্ডিভিজুয়ালিটিকে কিভাবে আপনারা ইন্ডিভিজুয়ালাইজেশন করতে পারেন এবং একটি রোগীর কাছ থেকে আমরা কি পেতে পারি, কি আমরা পেতে চাচ্ছি, তা স্পষ্টভাবে যাতে আমরা বুঝতে পারি, তার জন্য আমি আমার সংক্ষিপ্ত এই বিবরণী আপনাদের সামনে তুলে ধরলাম। তা চলুন আমি একটি ছোট কেস নিয়ে আলোচনা শুরু করছি। তার আগে আমি আবারও জানতে চাচ্ছি যে আপনারা কে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবেন। সেই সঙ্গে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কমেন্টের মাধ্যমে একটু জানান, আর লাইভটিকে একটু শেয়ার করে দেবেন। আজকে শিশু রোগীদের চিকিৎসার জন্য আমি কিছু বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমার বিশ্বাস। একটি সফল কেস আপনারা ভালো করে বুঝুন যে কেস টেকিং করার সময়ে যেমন একজন চিকিৎসকের গভীর পর্যবেক্ষণের দক্ষতা থাকা অত্যন্ত জরুরি, ঠিক সাথে সাথে ওই রোগীর বা ওই শিশুর যারা পরিচর্যাকারী থাকেন তাদেরও সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে। তো কিভাবে সাহায্য করবেন? সাহায্য করার
মধ্যে যে বিষয়গুলো থাকে তা হচ্ছে রোগী বা শিশু অসুস্থ অবস্থায় সে অসুস্থ অবস্থায় তার আচার আচরণের মধ্যে, তার মন মেজাজের মধ্যে কি ধরনের পার্থক্য প্রকাশ পাচ্ছে, কি ধরনের পার্থক্য প্রকাশ পাচ্ছে, সে কি কেমন ভাবে থাকতে পছন্দ করছে, তার মেজাজ কেমন আছে, সুস্থ অবস্থায় সে যেভাবে থাকতে পছন্দ করত, সে যা যা পছন্দ করত তার পরিবর্তন হয়ে এখন সে কিভাবে থাকতে পছন্দ করছে, কিভাবে থাকতে সে ভালোবাসছে, তার মন মেজাজের মধ্যে কি ধরনের পরিবর্তন এসেছে, তার মেজাজ কেমন দেখা যাচ্ছে এখন, তার শরীরের শক্তি কেমন রয়েছে, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সম্বন্ধে বর্ণনা দিয়ে চিকিৎসককে সাহায্য করা খুবই প্রয়োজন। একই সাথে অনেক সময় প্রয়োজন হয় পুরাতন রোগের চিকিৎসা করার সময়ে খুব প্রয়োজন হয় যে ওই শিশু যখন সুস্থ থাকে তখন কিভাবে জীবনযাপন করে, মানে কিভাবে থাকতে সে পছন্দ করে, তার মন মেজাজ কেমন, সে সাহসী না ভীতু, তার স্বভাব চরিত্র, স্বভাব বৈশিষ্ট্য ইত্যাদি সম্বন্ধে তারা এতদিন পর্যন্ত কি জেনেছেন, কি অভিজ্ঞতা হয়েছে, সেই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দিয়ে চিকিৎসকের সাহায্য করার খুবই প্রয়োজন হয়। এই সমস্ত বিষয় সম্বন্ধে সাধারণ ব্যক্তিদের অভিজ্ঞতা না থাকার জন্য চিকিৎসকের কাছে ওই শিশুকে চিকিৎসা করাতে নিয়ে এসে তারা কেবল বারবার রোগের কথাই বলতে থাকেন। তারা কেবলমাত্র শুধু রোগের কথাই বলতে থাকেন, রোগের কথাই বলতে থাকেন, রোগের বাইরে আর কোনো কথা বলতে চান না। এবং রোগের কথা যেটা বলেন সেটা হচ্ছে যেমন ডায়রিয়া হলে তার পাতলা পায়খানা হচ্ছে, তার দিনে এতবার পায়খানা হচ্ছে, এই পায়খানা সম্বন্ধে যত বর্ণনা আছে সে বারবার একই কথা বলবে, একই কথা বলবে। আপনি যখনই তাকে জিজ্ঞাসা করবেন যে এই অসুস্থতার সাথে তার স্বভাব, মন মেজাজ, আচরণের মধ্যে কি ধরনের পার্থক্য দেখা যাচ্ছে, তখন আর কিছু বলতে পারবে না, তখন আর কিছুই বলতে পারবেন না, চুপচাপ হয়ে যাবেন তখন। এগুলো হচ্ছে অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয়, অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয়। এই সমস্ত প্রতিবন্ধকতা একটি সঠিক মেডিসিন নির্বাচন করার জন্য অত্যন্ত জটিল পরিস্থিতি সৃষ্টি করে। এই জন্য সাধারণ মানুষজনের উদ্দেশ্যে আমার এই কথা বলা যে তাদেরকে অন্তত পক্ষে এই সমস্ত বিষয়ে অভিজ্ঞ হতে হবে যে আপনার রোগী বা শিশুর চিকিৎসার সময়ে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে কি ধরনের কি ধরনের সংবাদ প্রেরণ করতে হবে, কোন বিষয়গুলো চিকিৎসকের কাছে গিয়ে বলতে হবে, সেই বিষয়ে আপনাদের সাম্যক জ্ঞান থাকতে হবে। তো চলুন আমি একটি কেস দিয়ে আপনাদেরকে বিষয়টি পরিষ্কার করছি। আপনারা লাইভটি অবশ্যই একটু শেয়ার করুন। একটি শিশু, 4 বছরের একটি শিশু, তার সমস্যা হচ্ছে ঘন ঘন সর্দি ঠান্ডায় আক্রান্ত হয়, সর্দি কাশিতে আক্রান্ত হয় এবং মাঝে মাঝে তার টনসিল ফলে টনসিলে ব্যথা হয়, সেই সাথে সাথে পাতলা পায়খানার সমস্যা, পাতলা পায়খানার সমস্যা, পেটে ফাঁপ। সে বরাবরই কোনো খাবার খেয়ে হজম করতে পারে না, বিশেষ করে রুটি, মানে ময়দার তৈরি খাবার এবং দুগ্ধ জাতীয় খাবার সে একদমই সহ্য করতে পারে না। খেলে আমাশা হয় এবং পাতলা পায়খানা হয়। শরীর শীর্ণ এবং দুর্বল, শরীরে তেমন শক্তি নেই। তার মন মেজাজে আনন্দ ফুর্তি খুশি এরকম কোনো কিছু নেই, সবসময় যেন মন মরা, অসন্তুষ্ট এরকম।
এবং তার মুখে সবসময় একটা কথা থাকে যে ভাল লাগছে না। 4 বছরের একটি শিশু, তারপরেও সে এরকম ভাবে বলে যে তার ভাল লাগছে না, কিছু ভাল লাগছে না। আর এরকমের জন্য তাকে পড়াশোনার সাথে সংযুক্ত করতে পারছে না, তার মা তাকে পড়াশোনার সঙ্গে সংযুক্ত করতে পারছে না। একই সে খুবই নাজুক, শারীরিকভাবে ভীষণভাবে দুর্বল, পাতলা পায়খানার ধাত, সর্দি ঠান্ডা লাগে, ঘন ঘন সর্দি ঠান্ডা লাগে। তার মা ভয় পেয়ে যাচ্ছেন যে এভাবে ঘন ঘন সর্দি ঠান্ডা লাগছে আর শরীর দিন দিন শীর্ণ হয়ে যাচ্ছে, সেই সঙ্গে টনসিলে ব্যথা হচ্ছে মাঝে মাঝে। আমার বাচ্চার টিবি হয়ে যাবে না তো, বা টিবি হয়ে গেল না তো? সে টিবির ভয় পাচ্ছে যে অনেক চিকিৎসা করেছি, চিকিৎসা করার পরও তাকে আমি কোনোভাবে সুস্থ করতে পারছি না। দীর্ঘদিন মানে এই জন্মানোর পর থেকেই সে অসুস্থ এবং এই রোগগুলো নিয়েই সে বরাবর ভুগতে থাকে। এর জন্য সে অন্যান্য প্যাথির অনেক চিকিৎসা করেছেন, তাতে কোনো রকম ভালো ফলাফল আসছে না, স্থায়ীভাবে ভালো ফলাফল আসছে না। যার জন্য অবশেষে সে হোমিওপ্যাথি চিকিৎসার আশ্রয় নেওয়ার জন্য এসেছেন এবং তিনি জানালেন তার শিশু আজীবন এইরকম একটা দীর্ঘস্থায়ী পীড়ার দ্বারা আক্রান্ত এবং সে কোনোভাবেই সুস্থ হচ্ছে না। তাকে পড়াশোনাও করাতে পারছে না, তার মা বারবার চেষ্টা করছেন, পড়াশোনা করাতে পারছেন না। মনে আনন্দ নেই, ফুর্তি নেই, খেলাধুলা করতে পারে না, একটু হাঁটাহাঁটি করতে পারে না। তার 2 পায়ে যন্ত্রণা করে, রাত হলেই 2 পায়ে যন্ত্রণা শুরু হয়, মাকে পা টিপে দিতে হয়, বিঁধে দিতে হয়। এবং সর্দি ঠান্ডা একদমই সহ্য করতে পারে না, বিশেষ করে যখন তার সর্দি ঠান্ডা লাগে বা আবহাওয়া ঠান্ডা হয় বা পাখা খুব স্পিডে চলে, ওই দিনকার তার শরীরে এবং পায়ে ভীষণ ভাবে ব্যথা করে। এই সমস্ত রোগের দ্বারা সে বরাবর ভুগতে থাকছে। মেজাজ হচ্ছে খিটখিটে, বিরক্ত, মনে আনন্দ করতে নেই। অন্যান্য বাচ্চাদের সঙ্গে যে খেলাধুলো করবে, সে ছোটাছুটি করবে, সেটা সে করতে পারে না। শরীর দুর্বল, তার কোনো কিছুতে আগ্রহ নেই, উৎসাহ নেই, কোনো কিছুই যেন তার ভালো লাগে না। এই রকমের একটা শিশু। সর্দি ঠান্ডা লাগার প্রবণতা পূর্বের থেকে এখন অনেক বেশি বেড়ে গেছে। সর্দি ঠান্ডা লাগলে বা একটু আবহাওয়া ঠান্ডা হলেই তার প্রচুর হাঁচি হয় এবং নাক থেকে প্রচুর সর্দি ঝরে, নাক ছ্যান ছ্যান করে, টনসিলে ব্যথা হয়, গলায় ব্যথা হয়, জ্বর জ্বর ভাব আসে, মাথায় যন্ত্রণা করে। তখন তার বিরক্ত, কিচ্ছু ভালো লাগে না, চুপচাপ থাকতে চায়। এই রকমের একটা শিশু। এই শিশুর ওষুধ আমরা কি দেব? এই শিশুর ওষুধ আমরা কি দিতে পারি? বলুন, একটু তাড়াতাড়ি বলবেন। এই শিশুর ওষুধ আমরা কি দিতে পারি? হ্যালো, আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন? তা চলুন, যদি আপনারা না বলেন তাহলে আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। সিফিলিনাম, একজন বলেছেন সিফিলিনাম। ডাক্তার শ্রীমান্ত দে বলছেন সিফিলিনাম দিতে হবে। ডাক্তার শ্রীমান্ত দে, সিফিলিনাম। ঠিক। ডাক্তার ইমদাদুল ইসলাম, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আপনি। ডাক্তার শ্রীমান্ত দে বলছেন সিফিলিনাম। থ্যাংক ইউ। আর কেউ? তা চলুন, আমি আলোচনা আগে নিয়ে যাচ্ছি। আমি
খুব ধীরে ধীরে বর্ণনা দিচ্ছি। শিশু সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, এবং আজীবন সে ভীষণ দুর্বল। আজীবন সে ভীষণ দুর্বল। সে পাতলা পায়খানায় ভোগে এবং দুধ খেয়ে তার হজম হয় না, এবং ময়দার তৈরি কোনো খাবারও সে হজম করতে পারে না। পাতলা পায়খানা হয়, আমাশা হয়। আর যা কিছুই খাক না কেন তার গায়ে লাগছে না, অর্থাৎ পুষ্টি আসছে না, সে অপুষ্টিতে ভুগছে। মনে আনন্দ, ফুর্তি, খুশি এ সমস্ত কিচ্ছু নেই। এই এতটুকু একটা বাচ্চা, সে যে ছটপট করে খেলে ধুলে বেড়াবে, সেই খেলাধুলা করে বেড়ানোর মতো শক্তি, উদ্যম, উৎসাহ, ভালো লাগা এই সমস্ত তার মধ্যে নেই। যেহেতু সে ঘন ঘন অসুস্থ হয়, ঘন ঘন অসুস্থ হয়, একদিকে সর্দি ঠান্ডা লাগার পর তাকে কাবু করে দিচ্ছে, আরেকদিকে পাতলা পায়খানা হয়ে তার শরীরের শক্তি চলে যাচ্ছে, রোগ প্রতিরোধক ক্ষমতা একদম নেই, শরীর ভীষণ দুর্বল। শরীর ভীষণ দুর্বল, মনে আনন্দ, ফুর্তি, খুশি টুশি কিছু নেই, সে বিরক্ত। বিরক্ত, সবসময় বিরক্ত। আর সব সময় একটা কথা আমি বলতে ভুলে গেছি, সবসময় সে তার মায়ের সাথে সাথে থাকতে পছন্দ করে। সবসময় সে তার মায়ের সাথে সাথে থাকতে পছন্দ করে, সর্বদাই মায়ের সাথে থাকে। তো আমি এই জিনিসগুলো যখন জানতে পারলাম, তখন আমি তার মাকে একটি কথা জিজ্ঞাসা করেছিলাম যে হাঁটতে শিখেছিল কেমন বয়সে। তা তখন উনি বললেন যে দেরিতে হেঁটেছেন, ওই শিশুটা দেরিতে হেঁটেছে। তো এইটুকু জেনে আমি তাকে ক্যালকেরিয়া ফস দিয়েছিলাম। ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফস দিয়েছিলাম। তো ক্যালকেরিয়া ফস দেওয়ার পর মিরাকেল রেজাল্ট এসছিল। ধীরে ধীরে তার সর্দি ঠান্ডা লাগার প্রবণতা কমে যায়, এবং পাতলা পায়খানার প্রবণতা কমে যায়, তার শরীরে শক্তি আসে, ক্লান্তি দূর হয়, এবং সে ভালোভাবে বেড়ে ওঠে। ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কাপ, ক্যালকেরিয়া কার্ভ ছিল না, ক্যালকেরিয়া ফস দিয়েছিলাম। তো এখন আমি এই বিষয়টা একটু পরিষ্কার করছি, চলুন। ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফসের শিশু বা ব্যক্তিত্ব আসলে কেমন? ক্যালকেরিয়া ফস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যা অনেক বেশি বেশি ব্যবহার হবার মতো, কিন্তু ব্যবহার হয় সব থেকে কম। কোথা থেকে এর ব্যবহার হয়, আজকে সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। আপনাদের অভিজ্ঞতাও আমার সঙ্গে একটু শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমি পরপর পরপর কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি ক্যালকেরিয়া ফস সম্বন্ধে। সাধারণ জনগণ যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরও অত্যন্ত কাজে লাগবে এই ওষুধটি। যারা হোমিওপ্যাথি সম্বন্ধে নাক কুঁচকান, হোমিওপ্যাথিকে জল পড়া বলে মনে করেন, তারা জানেন, মানে এই 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 হোমিওপ্যাথির সঠিক সদৃশ ঔষধের ক্ষমতা সম্বন্ধে জানলে আশ্চর্য হয়ে যাবেন। ক্যালকেরিয়া ফসের শিশু অত্যন্ত দুর্বল, জন্মগত ভাবেই ক্যালকেরিয়া ফসের শিশু অত্যন্ত দুর্বল, শীর্ণ, অপুষ্টি।
এই যে দুর্বল, শীর্ণ, অপুষ্টি, সহজেই সর্দি কাশি হওয়ার প্রবণতা, এইগুলো অনেকগুলো ওষুধের মধ্যে রয়েছে। একটি জিনিস আপনারা কল্পনা করুন, এখন এই যে শীতের সময়, শীতের প্রারম্ভে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করবে, তাদের সর্দি ঠান্ডা থেকে নিরাপদে রাখার জন্য শিশুর মায়েরা, অভিভাবকগণ অত্যন্ত বিচলিত থাকবেন। অত্যন্ত সতর্কতা ও সাবধানের সঙ্গে ওই শিশুটিকে লালন পালন করতে চেষ্টা করবেন, যাতে কোনো রকম ভাবে শীতের শুষ্ক শীতল বাতাস তার গায়ে লেগে সর্দি ঠান্ডা না লাগে বা সর্দি কাশি না হয়। সবাই এটা চেষ্টা করবেন, কিন্তু তারপরেও প্রবণতার তীব্রতার জন্য অটোমেটিক্যালি এই শিশু অসুস্থ হয়ে পড়বে। এটা হচ্ছে জন্মগতভাবে একটি প্রবণতা। এটা হলো ওই শিশুর ধাতুগতভাবে ভিত, এটাই হলো তার ধাতুগত ভিত। তার যে ভিত, সেই ভিতটা হচ্ছে অত্যন্ত নরবরী, দুর্বল। এই দুর্বলতার জন্য সর্দি ঠান্ডা থেকে সে নিজেকে রক্ষা করতে সক্ষম থাকে না। এই জন্য এতটুকু একটা শিশু যে অত্যন্ত ঘন ঘন সর্দি ঠান্ডার দ্বারা আক্রান্ত হবে, এবং সে অত্যন্ত দুর্বল, প্রচন্ড দুর্বল, সে দুধ খেয়ে হজম করতে পারবে না, পেট ফাঁপবে এবং পাতলা পায়খানা হবে, এরকম ভাবে চলতে থাকবে। তার মাথার ব্রহ্মচারী দীর্ঘদিন ধরে জোড়া লাগে না। এটা একেবারে ধাতুগত ভাবে কনস্টিটিউশন, এটা আপনারা তো জানেন, এটাই তার ধাতুগত গঠন। আবহাওয়ার পরিবর্তনে সর্দি লাগে, টনসিল ফলে। এখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন, আপনার তাপমাত্রার পরিবর্তন, এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই আবহাওয়ার পরিবর্তনের এই কারণকে ধরে অনেক চিকিৎসক ফ্রিকুয়েন্টলি আপনার ডালকামারাকে ব্যবহার করে থাকেন। কিন্তু আপনারা দেখবেন অধিকাংশ ক্ষেত্রে ডালকামারাই ব্যর্থ হচ্ছেন। কেন ব্যর্থ হন? তাহলে কি ডালকামারা অক্ষম? না, ডালকামারার শুধু পরিবর্তনশীল আবহাওয়া একটি কারণ। এই কারণের দ্বারা প্রভাবিত হয়ে সে রোগগ্রস্ত হয়, এবং রোগগ্রস্ত হওয়ার পরে কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, সেই প্রতিক্রিয়ার ভিত্তিতে একটি মেডিসিন নির্বাচন হবে। আমরা সেই প্রতিক্রিয়ার ধরনগুলোকে লক্ষ্য না করে জাস্ট শুধু কারণকে ধরেই অন্ধভাবে ডালকামারা ব্যবহার করে থাকি, যার জন্য অধিকাংশ চিকিৎসক ডালকামারাতে আপনারা ডাহা ফেল হয়ে যাবে। তো আবহাওয়া পরিবর্তনে সর্দি লাগে, টনসিল ফলে এবং শরীরে ব্যথা হয়। টনসিলের দোষ, উদরময়ের প্রবণতা, উদরে ফাঁপ, দুধ সহ্য হয় না, শক্ত খাবার খেতে চায় না, বুকের দুধ খাওয়া ছাড়তে চায় না। কিছু শিশু আছে যারা অধিক বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করে থাকে। মা এসে বলবে যে ওকে আমি কোনোভাবেই বুকের দুধ ছাড়াতে পারছি না, অনেক কষ্ট করে ওকে দুধ ছাড়াতে হচ্ছে, আর সে দুধ ছাড়া খাবেই না। এই রকমের একটি শিশু, যে কিনা অত্যন্ত দুর্বল, অপুষ্টিতে ভুগছে, সে শক্ত খাবার খেতে পছন্দ করে না, শক্ত খাবার খেতে চায় না। এই সবগুলোর পিছনে যে কারণ, তা হচ্ছে দুর্বলতা। আসলে এই রোগীর ভিত হচ্ছে এতটাই দুর্বল, তাহলে এর সদৃশ ওষুধ হতে হবে, এর সদৃশ ওষুধ হতে হবে, তবেই সেই রোগীকে সুস্থ করবে। ক্যালকিরিয়া ফস বা হোমিওপ্যাথি একটি ওষুধ ওই রোগীকে সুস্থ করবে। অসুস্থতার সাথে শিশু ভীষণ কান্না করে। দেখেন, যখন সে অসুস্থ হয়ে পড়ছে, তখন শিশুর মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া আসছে। অসুস্থতার সাথে শিশু ভীষণভাবে কান্না করে, কোলে থাকতে চায়, কেবলমাত্র মায়ের কোলে থাকতে চায়, কেবলমাত্র মায়ের কোলে থাকতে চায়।
মা কোলে থেকে নামালেই শিশু কান্না করে, কোলে নিয়ে বাইরে বেড়াতে চায়, তাহলে সে কিছু সময়ের জন্য শান্ত থাকে, তারপর পুনরায় কান্না করবে। সে অত্যন্ত বিরক্তের সঙ্গে চিৎকার করে কান্না করে এবং মায়ের কোলে থাকতে চাইবে। আপনারা কার কার কথা ভাবছেন একবার বলুন তো। আমি অসুস্থতার সাথে যে লক্ষণগুলোর কথা বললাম, এই লক্ষণগুলোর সাথে আপনারা আপনারা কার সাথে মিলাচ্ছেন বা কার কথা ভাবছেন? আর একবার বলি, অসুস্থতার সাথে শিশু ভীষণ কান্না করে, বিরক্ত থাকে, কোলে থাকতে চায়, কেবলমাত্র মায়ের কোলে থাকতে চায়। মা কোলে থেকে নামালেই কান্না শুরু করে, কোলে নিয়ে বাইরে বেড়াতে হয়, শিশু বাইরে যেতে চায়, কোলে করে বাইরে যেতে চায় এবং বাইরে নিয়ে গেলে সে কিছু সময়ের জন্য চুপচাপ থাকবে, শান্ত হয়, তারপরে পুনরায় চিৎকার করে আবার কান্না করতে শুরু করবে। বলুন আপনারা কোন ওষুধ দেবেন? তারপরে আবার ঘোরাতে হবে, সেখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে, সে শান্ত হয়ে যাবে। কোলে নিয়ে অবিরাম ঘুরতে হবে, অবিরাম ঘুরতে হবে। বলুন কার কথা ভাবছেন এখানে? এইখানে যে লক্ষণগুলো আমরা পাবো মেডিকায় বা রিপোর্টারিতে, সেটা হচ্ছে ক্যাপ্রিসিয়াসনেস, ইরিটেবিলিটি চিলড্রেন ইন, abusive children, parents, children, insulting, anger, contradiction, into, contradiction, intolerant of contradiction, carried, desire to be carried, nursed in children, being desire all the time. আচ্ছা, এখানে মায়ের কোলে কেন থাকতে চায়? মা ছাড়া অন্য কারোর কোলে ক্যালকিরিয়াফস থাকতে পছন্দ করে না। মায়ের কোলে কেন থাকতে চায়? মায়ের কোলে থাকতে চাওয়ার পিছনে যে যুক্তি, তা হলো মা তার সকল সুবিধা অসুবিধা, চাহিদা, তার ভালো লাগা না লাগা ইত্যাদি বিষয়গুলো সব থেকে ভালো বোঝেন এবং মায়ের আদর, স্নেহ, মমতা, মায়ের ভালোবাসা, মায়ের যত্ন ইত্যাদির সাথে সে অভ্যস্ত। অন্যজনের সাথে সে এই আরাম বোধ করে না, যার জন্য মা ছাড়া অন্য কারোর কোলে সে যেতে পছন্দ করে না। সে শুধুমাত্র মায়ের কোলেই থাকতে পছন্দ করে, সব থেকে বেশি নিরাপদে থাকে মায়ের কাছে। এই যে নার্সড ইন চিলড্রেন, বিং ডিজায়ার অল দ্য টাইম, সবসময় সে নার্সড হতে চায়। নার্স অর্থাৎ সে যত্ন পেতে চায়, সর্বদাই যত্ন পেতে চায়। নার্স পুষ্টি, সে পুষ্টি পেতে চায়, মায়ের কাছ থেকে সে যত্ন পেতে চায়, পুষ্টি পেতে চায়। সে নিজে থেকে চিবিয়ে কোনো খাবার খেতে পছন্দ করে না। চিবিয়ে খাওয়া মানে তাকে একটু পরিশ্রম করতে হবে, দাঁত দিয়ে পরিশ্রম করতে হবে, শক্ত খাবারকে দাঁত দিয়ে চিবাতে হবে। এই চিবানো মানে হচ্ছে একটা পরিশ্রম। এই পরিশ্রম করতে সে পছন্দ করে না। কেন না? সে দুর্বল, সে দৈহিকভাবে দুর্বল। এই দুর্বল থাকার কারণে ওই শিশু চিবিয়ে কোনো খাবার খেতে পছন্দ করে না। এই জন্যে অধিক বয়স পর্যন্ত সে তার মায়ের দুগ্ধ ছাড়তে চায় না। শিশু শারীরিকভাবে ভীষণ দুর্বল, কিন্তু মানসিকভাবে ভীষণ শক্ত, মানসিকভাবে অনেক শক্ত, অনেক চটপটে, অনেক তীক্ষ্ণ। সে বসতে, বসা, দাঁড়াতে, হাঁটা, দাঁত ওঠা, কথা বলা, মাথার অস্থির জোড়া লাগা সবকিছুই তার দেরিতে হয়। এবার সবকিছু ধীরে 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 হয় এবং অনেক দেরিতে হয়। সে ভীষণ দুর্বল। এই দুর্বল কথাটা বারবার আসছে, অর্থাৎ ক্যালকিরিয়াফাসের সঙ্গে এই দুর্বলতা মাস্ট থাকবেই থাকবে। এই জন্য দুর্বল এই শব্দটা বারবার আসছে। সে বেশি দূর হাঁটতে পারে না, 5 মিনিটও হাঁটতে পারে না।
অনেক শিশু আছে যাদেরকে বেড়াতে নিয়ে গেলে, কোনো আত্মীয়ের বাড়িতে নিয়ে গেলে দেখবেন সে হাঁটতে চায় না, তাকে একটু হাঁটাতে গেলেই কান্না শুরু করে দেয়, আর সেখানে দাঁড়িয়ে যাবে অথবা বসে যাবে। তার মানে সে কোলে চড়তে চাইছে, সে হাঁটতে পারবে না। তাকে জোর করে হাঁটালে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়বে, ভীষণ দুর্বল হয়ে পড়বে, তার অবস্থা এত অবসন্ন হয়ে পড়বে যে মা তাকে কোলে নিতে বাধ্য হবে। সে 5 মিনিটও হাঁটতে পারবে না। অথচ অনেক বাচ্চা রয়েছে যারা ফুল স্পিডে, অনেক চটপটের সঙ্গে সে সামনের দিকে খুব আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে ছুটে সামনের দিকে যায়। কিন্তু ক্যালকিরিয়া ফস সেটা করবে না। সে সবসময় হয় গাড়িতে থাকতে চাইবে অথবা সে কোলে থাকতে চাইবে, নিজে হাঁটতে চাইবে না। এটা হচ্ছে মেন কথা। কেন না? শারীরিক পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম করার ক্ষমতা, শক্তি তার ভিতরে থাকে না। সে দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং কোলে নিতে হয়, কোলে করে বাহিত হতে চায়। শিশু সবসময় মায়ের সাথে থাকতে চায়, সে সবসময় মায়ের সাথে খেতে চায়, কোলে থাকতে চায়। যদি মা তাকে কোলে থেকে নামিয়ে দেয় তাহলে সে কাঁদতে শুরু করে। ডেভেলপমেন্ট স্লো, জেনারেল ডেভেলপমেন্ট স্লো বোনস, জেনারেল ওয়াকিং, লার্নিং টু ওয়াক লেট, হেড fontanelles open, ক্লোজ অ্যান্ড রিওপেন। অনেক বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, প্রায়ই অনেক বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, খুব শিশুদের ক্ষেত্রে আপনার 3 মাস, 4 মাস, 5 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর এরকম বাচ্চাদের ক্ষেত্রে আপনারা প্রায় দেখতে পাবেন যে তাদের ব্রহ্মচারী জোড়া লাগতে দেরি হচ্ছে। মা তার জন্য দুশ্চিন্তিত এবং মাঝে মাঝে পরীক্ষা করে দেখেন যে এখানে জোড়া লেগেছে না এখনো তলতল করছে। তো মা এটাকে দেখেন, তারপরে তাকে একটু পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করেন। কিন্তু যেই না পুষ্টিকর খাবার দেন আর অমনি কোনোভাবে তার পাতলা পায়খানা হয়, আর পাতলা পায়খানা হয়ে শরীর ভীষণ দুর্বল হয়ে যায় এবং মাথার মাঝখানে আবার বসে যায়, আবার সে পিছিয়ে গেল। মানে যেটুকু তার উন্নতি হয়েছিল, ডেভেলপড হয়েছিল, বডি গঠনের জন্য যতটুকু ডেভেলপড হয়েছিল, পাতলা পায়খানা হওয়ার পরে সে আবার পিছিয়ে গেল। যেখানে অনেক জোরালে গেছিল, একটু শক্ত হয়ে এসেছিল, সেখানে আবার পূর্বের ন্যায় তল 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 করছে এবং ভীষণ ভাবে দুর্বল হয়ে পড়েছে। বুকের কাঠিগুলো সব দেখা যাচ্ছে, পেট ভিতরে চলে যাচ্ছে, হাত পা গুলো মানে নল নলে চিকন। সর্দি ঠান্ডা তো খুব সহজেই লাগে এদের, এদের রোগ প্রবণতা, রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই থাকে না। দেখেন মানে একেবারে বাচ্চা থেকে কিভাবে তারা ধীরে 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 রোগীর একটা গতি প্রকৃতি নিয়ে বড় হচ্ছে, এটাই হলো ধাতগত অবস্থা। ওই বাচ্চা, আপনাদের ওই বাচ্চা হচ্ছে ক্যালকিডিয়া ফস। নার্স ইন চিলড্রেন বিং ডিজায়ার অল দা টাইম, এটা সবসময় থাকে, আজীবন থাকে, এটা আজীবন। আস্তে 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 আসছি। এই শিশুরা অলস প্রকৃতির। এইবার ভাবুন, এই শিশুরা হচ্ছে অলস প্রকৃতির, এরা অলস, কাজ পছন্দ করে না। এই যে শিশুবেলা থেকেই সে কেবলমাত্র টেনে টেনে তরল জাতীয় খাবার, যা অত্যন্ত সহজে গেলা যায়, সেই খাবার খেতে এরা অভ্যস্ত ছিল এবং চিবিয়ে কোনো খাবার এরা খেতে পছন্দ করতো না, শক্তি ক্ষয়ের ভয়ে, শারীরিক দুর্বলতার জন্য। তারপরে যখন আস্তে আস্তে বড় হলো, এখন তাকে স্কুলে যেতে হবে, সে স্কুলে যাবে না, স্কুলে যাবে না, স্কুলের পড়াশোনা সে করতে পারবে না, তাকে পড়াশোনার চাপ দেওয়া যাবে না। যদি তাকে পড়াশোনার চাপ দেওয়া হয়, তার প্রায়ই ঘন ঘন মাথায় যন্ত্রণায় কষ্ট পায়, প্রায়ই মাথায় যন্ত্রণায় কষ্ট পায়। সে স্কুলে যেতে একদমই পছন্দ করে না।
আর যদি সেই শিশুকে স্কুলে যেতে হয়, তাহলে নার্সারিতে স্কুলে বসানোর পরে, তার আসনে তাকে বসানোর পরে মাকে তার পাশে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকতে হবে। মাকে থাকতে হবে সাথে, মাকে ছাড়া সে থাকবে না। এই দুর্বল শিশু স্কুলে গিয়ে, নার্সারি স্কুলে গিয়ে মাকে ছাড়া সে থাকবে না। তো মা কোনোভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে যদি স্কুল পর্যন্ত পাঠাতে পারে, তো সেইখানে গিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে হবে। যদি তাকে বসিয়ে রেখে বাড়ি চলে আসে, তাহলে সে কান্নাকাটি শুরু করে দেবে এবং সে সেখানে থাকবে না। যদি তার কথা বলার মতো খুব বেশি শক্তি থাকে, তাহলে সে মায়ের সঙ্গে ঝগড়া করবে, চিৎকার করবে, গালিগালাজ করবে, কান্নাকাটি করবে, অপমান করবে, অনেক কিছুই করতে পারে। ক্যালকিরাপস এই রকমের একজন শিশু, অত্যন্ত বিরক্তকর শিশু, এইরকম আপনারা অনেক পাবেন। তাকে যখন আপনি বাড়িতে পড়াবেন, অল্প সময় পড়ার পরেই দেখবেন যে সে বিছানায় শুয়ে পড়ছে, আর পাচ্ছি না, ভালো লাগছে না। একটু পড়ার পরই 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পড়ার পরই দেখবেন সে বলবে, আর ভাল লাগছে না আমার, আর ভাল লাগছে না, শরীর পারছে না, শুয়ে পড়বো। এইগুলো হচ্ছে বরাবর এইরকম গতি প্রকৃতির মধ্যে দিয়ে সে ধীরে 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 বড় হয়। কেন সে স্কুলে যেতে চায় না? তারপর নার্সারি পার হলো, তাকে যদি আপনি জোর করে স্কুলে পাঠান, দেখবেন ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে। এই জন্যে স্কুলে যাওয়ার এই রকমের একটি বয়সে যদি ইতিহাস থাকে যে সে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে, তাহলে অবশ্যই এখানে গুরুত্ব দিয়ে জানতে হবে যে কোন সময় থেকে সে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে। তার মা অবশ্যই বলবে যে যখন থেকে তাকে স্কুলে পাঠানো হয়েছে, তখন থেকে সে ঘন ঘন স্কুলে অসুস্থ হয়ে পড়ছে। কারণ হচ্ছে সে কোনো মানসিক চাপ সহ্য করতে পারে না। দৈহিক দুর্বলতার কারণে যেমন শারীরিক কোনো চাপ সে সহ্য করতে পারে না, তেমনি মানসিক ভাবে মাথা দুর্বলতার জন্য সে মানসিক কোনো কাজের চাপও সে সহ্য করতে পারে না, একদমই চাপ নিতে পারে না। তো পড়াশোনা হচ্ছে একটা মানসিক কাজ। পড়াশোনা করতে গেলেই অল্প সময়ের মধ্যে সে যে ক্লান্ত হয়ে পড়ছে, আর পড়া মনে থাকছে না, পড়া মুখস্থ হচ্ছে না, ক্লান্ত হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে, ক্যালকিরিয়াফসের ধাতু এগুলো। তাহলে কি হলো? সে হচ্ছে অলস প্রকৃতির মানুষ। তার শারীরিক ভাবে দুর্বলতার কারণেই হচ্ছে অলসতা। এই অলসতার পিছনে যে কারণ, সেটা মানসিক ভাবে কারণ নয়, শারীরিক ভাবে দুর্বলতাই হচ্ছে তার অলসতার প্রধান কারণ। তাদের অলসতার, শারীরিক দুর্বলতা, অলসতা, অসন্তুষ্টি, বিরক্ত, অলসতা, অসন্তুষ্টি, বিরক্ত, অসুস্থতার সাথে অল্প সময়ের মধ্যে শারীরিক শক্তির হ্রাস, কষ্ট সহ্য করতে না পারা, সর্বদাই মায়ের কোলে থাকতে চায়, মায়ের কোলে বাহিত হতে চায়, এটাই হচ্ছে ক্যালকিরিয়াফসের প্রধান থিম। প্রধান থিম হচ্ছে এইটুকু। সে নিজে কোনো কাজ করতে চায় না, সে চায় অন্য কেউ তার কাজ করে দিক। বাচ্চা শুয়ে থাকবে, বাচ্চা বলে, মা তুমি পড়িয়ে দাও, তুমি পড়ো আমি শুনছি। বাচ্চা বলবে, মা তুমি পড়ো আমি শুনছি, আমি শুনছি তুমি পড়ো। যদি তাকে বলা হয় যে না তুই ওঠ, উঠে পড়তে বস, পর, সে অল্প একটু পড়তে পড়তে দেখবেন শুধু হাই তুলছে, শুধুই হাই তুলছে আর শুয়ে পড়ছে, ভালো লাগছে না, তার ঘুম চলে আসছে। সে নিজে কোনো কাজ করতে চায় না, সে চায় অন্য কেউ তার কাজ করে দিই। পড়া শুরু করার অল্প কিছুক্ষণ পরেই মাথায় যন্ত্রণা শুরু হয় এবং অবসন্নতা অনুভব করে, বিছানায় শুয়ে পড়ে। জ্বর বা অন্য কোনো তরুণ পীড়ার সঙ্গে শিশু সব সময় বাইরে যেতে চায়, কোলে করে বাইরে যেতে চায়। সুস্থ অবস্থাতেও তো সে সবসময় মায়ের কোলে থাকতে চায়, কিন্তু অসুস্থ হলে মায়ের কোলে থাকার প্রবণতা, তীব্রতা আরো বেশি বেড়ে যায়। এবং
ঘ্যান 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 করবে, বিরক্ত করবে। আপনাদেরকে আমি বলি, বুঝতে সুবিধা হবে, ক্যালকিরিয়া ফসের অসুস্থতার সাথে ঘ্যান ঘ্যানেপনা, বিরক্ত ও খিটখিটেপনা হচ্ছে ক্যালকিরি আপনার ক্যামোমিলার সদৃশ। এবার আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হলো। অসুস্থতার সাথে ঘ্যান ঘ্যান করা, বিরক্ত থাকা, অসন্তুষ্ট থাকা এবং কোলে করে বেড়াতে চাওয়া, বাইরে নিয়ে যাওয়া, অবিরাম বেড়াতে চাওয়া, এই অসুস্থতা অবস্থায় এই লক্ষণের সদৃশ হচ্ছে ক্যামোমিলার সদৃশ। ক্যামোমিলার সদৃশ। কিন্তু ক্যামোমিলাতে আছে প্রচন্ড জেদি, প্রচন্ড বেপরোয়া, প্রচন্ড হিংস্রতা। প্রচন্ড জেদি, প্রচন্ড বেপরোয়া, প্রচন্ড হিংস্রতা এবং প্রচন্ড ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াসনেস ক্যালকিরিয়া ফসের মধ্যেও রয়েছে, ক্যালকিরিয়া ফসের মধ্যেও রয়েছে, কিন্তু ক্যালকিরিয়া ফস মানে তার মানসিকতার পরিবর্তন থাকে। এখন এটা করছে, এই যেমন ধরুন বাইরে নিয়ে যেতে বলছে, অসুস্থ অবস্থায় সে কোলে করে তাকে বাইরে নিয়ে যেতে বলছে, তখন সে বাইরের ওই আবহাওয়াতে কিছুক্ষণের জন্য চুপ থাকলো, তারপর আবার সে ঘ্যান ঘ্যান করতে শুরু করলো। তাকে ওইখান থেকে আবার অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে, অথবা সেইখান থেকে সে বাড়িতে আসার জন্য বলবে, আবার সে বাইরে যাওয়ার জন্য বলবে। কিছুক্ষণ পর পর এটা সে করে। এটা হলো টিউবারকুলিনামের সদৃশ। এটা হলো অনেকটা টিউবারকুলিনামের সদৃশ। তো ক্যামোমিলাতে যে ক্যাপ্রিসিয়াসনেস রয়েছে সেটা হচ্ছে আপনার যখন সে রেগে যাবে, যখন সে রেগে যাবে, রাগান্বিত অবস্থায় তার চাহিদার জিনিস দিলে সে ছুঁড়ে ফেলে দেয়, সে নিতে চায় না। যেমন সে কোলে উঠিয়ে বাইরে বেড়াতে চেয়েছিল, এই জন্য সে কান্নাকাটি শুরু করলো, বিরক্ত প্রকাশ করলো, মা আসতে দেরি করেছে। এখন সে ভিতরে ভিতরে এত রেগে গেছে, এখন কোলে নিতে গেলে আর কোলে আসতে চাইছে না। এখন কোলে নিতে গেলে বাচ্চা আর কোলে আসতে চাচ্ছে না। সে রাগ দেখাচ্ছে, মাটিতে গড়িয়ে পড়ছে, হাত পা ছুঁড়ছে, সে কোলে উঠবেই না। এবং জোর করে কোলে নিতে গেলে সে পিছনে বাঁকিয়ে যাচ্ছে, চিৎকার করে কান্নাকাটি করছে। এটা ক্যামোমিলা। তাকে জবরদস্ত নিয়ে যদি ঘোরাফেরা করা যায়, একটু চলাফেরা করা যায়, শান্ত হয়ে যাবে। এটা ক্যামোমিলা। কিন্তু ক্যালকেরিয়া ফস যখন কোলে করে বেড়াতে চাইবে, তখন তাকে কোলে নিতে গেলে একটু দেরি হলেও কোলে নিতে গেলে তার মাকে কখনো রিফিউজ করবে না, মাকে কোনোভাবেই রিফিউজ করবে না, সে কোলে উঠবে। কিন্তু খামখেয়ালিপনা হচ্ছে কি মনের মনের পরিবর্তনশীল ইচ্ছা। ক্যালকেরিয়া ফসের খামখেয়ালিপনা হচ্ছে মনের পরিবর্তনশীল ইচ্ছা, যেটা একটু আগেই বলা হলো। তাহলে ক্যালকেরিয়া ফসের সঙ্গে ক্যামোমিলার পার্থক্য হচ্ছে জাস্ট এইটুকু। মানসিক স্তরে একটি মেডিসিনের সঙ্গে আরেকটি মেডিসিনের এই সূক্ষ্ম স্তরের পার্থক্যর মধ্যে থাকে আপনার ব্যক্তি স্বাতন্ত্রতা, যা আলোচনার প্রথমেই আমি বলেছিলাম। এবার সেটার সঙ্গে আমি মিলিয়ে দিলাম। এই যে ব্যক্তি স্বাতন্ত্রতা, এই ব্যক্তি স্বাতন্ত্র্যকে আবিষ্কার করাই হচ্ছে একটি হোমিওপ্যাথিক চিকিৎসকের প্রধান উদ্দেশ্য। আচ্ছা, হ্যাঁ, এখানে লিখেছি আমি আক্রমণাত্মক এবং হিংস্রতা। আক্রমণাত্মক, হিংস্রতা, বেপরোয়া এবং ক্যাপ্রিসিয়াসনেসের এইরকম অবস্থা ছাড়া ক্যালকেরিয়া ফসের অসুস্থ অবস্থার লক্ষণ ক্যামোমিলার সাথে একেবারেই ঘনিষ্ঠ। তাহলে এবার আপনারা বুঝে নেন যে অনেক সময় আপনারা খুব সূক্ষ্মভাবে যদি বুঝতে না পারেন, আর বাচ্চার পরিচর্যাকারী সে যদি আপনাকে হেল্প করতে না পারে, তাহলে ক্যালকেরিয়া ফসের জায়গায় আপনার প্রায়ই ক্যামোমিলা পড়ে যাবে। ক্যালকেরিয়া ফসের জায়গাতে আপনারা প্রায়ই ক্যামোমিলাকে অ্যাপ্লাই করে থাকবেন, দেখবেন এটা আপনারা।
স্কুলে পড়াশোনার চাপ বৃদ্ধি পেলে তারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে, যেটা আমি একটু আগেই বললাম। পরীক্ষার সময় পড়াশোনার চাপ বৃদ্ধি পায়, ফলে সেই সময়ে ক্যালকিরিয়া ফসের রোগী ঘন ঘন অসুস্থ হয়। এখন পরীক্ষার সময় ঘন ঘন অসুস্থ হচ্ছে, এই লক্ষণ ধরে অধিকাংশ চিকিৎসক আর্জেন্টাম নাইট্রিকাম, জেলসিমিয়াম এইগুলো প্রয়োগ করে থাকেন। পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ছেন, রোগী অসুস্থ হয়ে পড়ছেন, এই লক্ষণ ধরে অনেকেই জেলসিমিয়াম, আর্জেন্টাম নাইট্রিকাম এগুলো ব্যবহার করে থাকেন। বিষয়টি খুব ভালো করে লক্ষ্য করুন। ক্যালকিরিয়া ফস পরীক্ষার সময় এলে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে এবং শারীরিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। তো ক্যালকিরিয়া ফসের পরীক্ষার সময়ে ঘন ঘন অসুস্থ হয়ে পড়া এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ার পিছনে যে কারণ, তা হচ্ছে পড়াশোনার জন্য মানসিক চাপ। পড়াশোনার জন্য মানসিক চাপই হচ্ছে প্রধানত দায়ী। পক্ষান্তরে আর্জেন্টাম নাইট্রিকাম এবং জেলসিমিয়ামে অসুস্থ হয়ে পড়া ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ার পিছনে যে কারণ, তা হচ্ছে ব্যর্থ হবার আশঙ্কা, অর্থাৎ অ্যান্টিসিপেশন, অমঙ্গলের আশঙ্কা, পরীক্ষায় সফলকামী না হবার ভয়। এই জন্য জেলসিমিয়াম এবং আর্জেন্টাম নাইট্রিকাম অসুস্থ হয়ে পড়ে ও দুর্বল হয়ে পড়ে। তারপরে অসুস্থ আর দুর্বল হয়ে পড়ার সাথে সাথে দুজনের সিমটম আলাদা। যেখানে ক্যালকিরিয়া ফস অসুস্থ হবার পিছনে যে কারণ, তার ভিতরে কোনো আশঙ্কা থাকে না, কোনো ভয় ভীতি থাকে না। তার ভিতরে যে প্রধান কারণ থাকে তা হলো শারীরিকভাবে দুর্বলতা, শারীরিক ও স্নায়ুভাবে দুর্বলতা। যার জন্য পরীক্ষার সময় পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যে পরিমাণে পড়াশোনা করার দরকার, সেই পরিমাণে পড়াশোনা করার মতো তার শারীরিক ও মানসিক ক্ষমতা থাকে না, দুর্বল থাকে। যার জন্য সে অসুস্থ হয়ে পড়ে এবং দুর্বল হয়ে পড়ে। আশা করি আপনাদের কাছে এখন ক্লিয়ার। তাহলে অত্যন্ত দক্ষতার সঙ্গে এই সমস্ত বিষয়গুলোকে পর্যবেক্ষণ ও তদন্তের মাধ্যমে ক্লিয়ার করতে হবে। সাধারণ জনগণের উদ্দেশ্য আমার যেটা বলার, তা হচ্ছে হোমিওপ্যাথি সম্বন্ধে সাধারণ জনগণের বিন্দুমাত্র জ্ঞান না থাকার দরুন চিকিৎসা দেওয়া অনেকটাই অসুবিধা হয় এবং তারাও সঠিক চিকিৎসা পেতে পারেন না। এই জন্যে একজন পরিবারের দায়িত্ব হচ্ছে যে হোমিওপ্যাথি সম্বন্ধে একটা সাম্যক জ্ঞান অর্জন করা। এই জন্য আপনারা দেখবেন যে ফ্যামিলিতে দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসা চালিয়ে যান, তারা ওই চিকিৎসকের সংস্পর্শে দীর্ঘদিন থাকার কারণে ধীরে 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 তারা জেনে যান যে অসুস্থ ব্যক্তি সম্বন্ধে কি ধরনের ইনফরমেশন ওই চিকিৎসককে সরবরাহ করতে হবে, তা ওই ব্যক্তি জেনে যান। ফলে তাদের পরিবারের লোকজনের চিকিৎসা দিতে ওই চিকিৎসকের জন্য অত্যন্ত সহজ হয়ে ওঠে। সাধারণ মানুষের অজ্ঞতার কারণেই খুব ভালো চিকিৎসা দেওয়া একজন হোমিওপ্যাথি চিকিৎসকের জন্য অনেক বেশি প্রতিবন্ধকতা। স্কুল অ্যাভারশন টু ট্রাভেলিং, ডিজায়ার ফর ডিলিউশন, হোম অ্যাওয়ে ফ্রম হোম হি ইজ মাস্ট গেট দেয়ার। সে মনে করে সে যেন বাড়ি থেকে অনেক দূরে আছে, অবশ্যই তাকে সে বাড়িতে যেতে হবে, অবশ্যই। এই শিশুরা কোনো কঠিনতার সাথে মোকাবেলা করতে পারে না। দেখেছেন, পরীক্ষা হলো একটা বিশাল কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতির মোকাবেলা করা এদের পক্ষে সম্ভব নয়। সহজেই ভেঙে পড়ে, বিহ্বল হয়ে পড়ে,
অভিভূত হয়ে পড়ে, ওই চিন্তার মধ্যে ডুবে যায়। কোনো খারাপ সংবাদে সে অত্যন্ত অভিভূত হয়, ভেঙে পড়ে, পরিস্থিতির মোকাবেলা করতে পারে না। যেমন ধরুন, হয়তো একটা সংবাদ পেল যে তার পরিবারের কেউ একজন মারা গেছে অ্যাক্সিডেন্টে, অথবা বয়স্ক ব্যক্তি মারা গেছে, অথবা রোগগ্রস্ত হয়ে তার পরিবারের কেউ একজন মারা গেছে। সেই খারাপ সংবাদ পাওয়ার পর এই ব্যক্তি অত্যন্ত অস্থির হয়ে পড়ে, অত্যন্ত বিহ্বল হয়ে পড়ে, অত্যন্ত অভিভূত হয়ে পড়ে ওই ভাবনার মধ্যে, এবং সে উন্মাদ প্রায় হয়ে পড়ে। ওই ভাবনার মধ্যে এমন ভাবে ডুবে যায় যে এখন সে নিজে ভেঙে একদম চুরমার হয়ে যায়। ওই পরিস্থিতির মোকাবেলা করতে হবে, এই ক্ষমতা তার আর থাকে না। সে ভীষণ ভাবে দুর্বল হয়ে পড়ে। তখন এই রোগীকে নিয়েই সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে, এবং দুশ্চিন্তার চাপে ইগনিশিয়ার মতো সে খুব ঘন ঘন প্রায় দীর্ঘশ্বাস ফেলে। তা একদিকে হচ্ছে তার আপনজনের মৃত্যু সংবাদ। এই মৃত্যু সংবাদ পাওয়ার পরে সে যখন একই চিন্তায় বিহ্বল হয়ে কঠিন ভাবে সে ডুবে গেছে ওর মধ্যে, শুধু আর ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে, শুধু এটুকু দেখেই অনেকেই ইগনিশিয়া প্রয়োগ করে থাকবেন। দেখেছেন আমাদের কোথায় কোথায় ভুল, কোথায় কোথায় ভুল হচ্ছে, ইগনিশিয়া ব্যবহার করে থাকবেন, কিন্তু ইগনিশিয়া নয়, ওটা ইগনিশিয়া নয়। ইগনিশিয়া তখন একা থাকতে চাইবে, কান্নাকাটি একা করবে, কারোর সামনে সে কাঁদতে চাইবে না, সে নিজেকে একদম ফিটফাট রাখার চেষ্টা করবে। কিন্তু সে একেবারে বিষণ্ণ, বিমর্ষ এইগুলো থাকে ওই মুহূর্তে। অত্যন্ত চিন্তাশীল হয়ে পড়ে, অত্যন্ত চিন্তাশীল হয়ে পড়ে, কঠিন চিন্তাশীল হয়ে পড়ে। একই চিন্তায় সে ডুবে থাকে, কিন্তু সে ওই পরিস্থিতির মোকাবেলা করবে, সে ওই পরিস্থিতির মোকাবেলা করবে, যা যা করার দরকার সেগুলো হচ্ছে তার দায়িত্ব। শত কষ্ট সহ্য করেও নিজেকে শান্ত রাখবে এবং নীরব রাখবে, তারপরে সেই পরিস্থিতির মোকাবেলা করবে। তারপরে তার ভিতরে সেই কষ্টের আন্দোলন ক্রমাগত চলতে থাকবে, এবং ধীরে 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 সে ভেঙে পড়বে। এক সময় সে আপনার হিস্টিরিয়াগ্রস্ত হয়ে পড়বে, আক্ষেপিক হিস্টিরিয়াগ্রস্ত হয়ে পড়বে। মানে জোরপূর্বক ওই পরিস্থিতি তার মনের মধ্যে চলে আসবে। সে এক সময় গিয়ে আবার চেষ্টা করবে ওই পরিস্থিতিকে ওভারকাম করার জন্য। সে হিসাব জিজ্ঞাসা করে দেখবে যে যা হবার হয়ে গেছে, আর তো কিছু করার নেই। তো ওই পরিস্থিতি থেকে এখন সে নিজেকে বার করে আনতে চেষ্টা করবে। যদি বার করে নিয়ে আসার ক্ষমতা সে ফিরে পায়, তাহলে সে নিজেকে বার করে নিয়ে আসতে পারবে। আর যদি না পারে, তাহলে সে ওর মধ্যেই ডুবে থাকবে, এবং ধীরে ধীরে সে আক্ষেপগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু যেখানে ক্যালকেরিয়া ফস টোটালি ভেঙে পড়বে, তার ওই পরিস্থিতির জন্য যা যা করার দরকার, যা যা করে ওই পরিস্থিতি সম্পন্ন করা দরকার, সেগুলোর কোনো কিছুই করতে পারবে না ক্যালকেরিয়া ফস। এইগুলো হচ্ছে পার্থক্য, ছোট ছোট পার্থক্য। ম্যাথমেটিকা থেকে খুব ভালোভাবে এগুলো একটু দেখে নেবেন। তো ক্যালকেরিয়া ফসের শিশু চিত্র সম্বন্ধে বলতে গিয়ে আমি বড়দের সম্বন্ধে সংক্ষেপে সামান্য একটু বলে ফেললাম, জাস্ট পার্থক্য করার জন্য। আলোচনা আপনাদের কেমন লাগলো? ক্যালকেরিয়া ফস সম্বন্ধে কারো কারো কিছু প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, কারো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। ক্যালকেরিয়া ফসের আলোচনা আপনাদের কেমন লাগলো? আজকের পর থেকে ক্যালকেরিয়া ফস আপনাদের কাছে কেমন ব্যবহার হবে বলে মনে হয়? আমার এই লাইভটি অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। আপনারা চাইলে অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল, মানে ইউটিউবে গিয়ে অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি লিখলেই, সার্চ করলেই আপনার চলে আসবে, এবং সেইখানে গিয়ে আহ আপনারা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পরবর্তীতে দেখতে পারবেন। সেখানে আরো অনেক ভিডিও দেওয়া আছে, সেখানে আরো অনেক ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন, সেই সঙ্গে শেয়ার ও কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন।
বলুন লাইভটি কেমন লাগলো, মানে আজকের আলোচনা কেমন লাগলো? আপনারা ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে পারবেন কিনা জানান। কেন বলা হয়েছে যে শিশুদের জন্য ক্যালকেরিয়া ফস হচ্ছে অমৃত, কিন্তু সবার জন্য নয়। শিশু সে তো দুর্বল থাকবেই, কিন্তু সেই দুর্বলতার মধ্যেও স্বাতন্ত্রতা রয়েছে। শিশু অবশ্যই দুর্বল থাকবে, কিন্তু তারপরও দুর্বলতার মধ্যে স্বাতন্ত্রতা রয়েছে। বলুন ক্যালকেরিয়া ফস সম্বন্ধে আপনাদের আর কোনো জিজ্ঞাসা আছে কিনা? আলোচনা কেমন লাগলো? লম্বা ভিডিও দেখতে আপনাদের অনেকের অনেক অসুবিধা হয়, তাও 1 ঘন্টা মানে অনেক বড় একটা ভিডিও। তো লম্বা ভিডিও এই জন্য আমি করতে চাইছি না, যে লম্বা ভিডিও করলে অনেকেরই দেখতে অসুবিধা হয়, শুনতে অসুবিধা হয়, এতটা সময় পাওয়া যায় না, সত্যিই খুব অসুবিধা। এখন আলোচনা যদি এই পর্যন্ত বিস্তারিত না করি, তাহলে খুব মানে সামান্য আলোচনা হয়েছে, আজকে বেশি অন্যান্য কোনো গল্পও হয়নি। তো এই সামান্য আলোচনা তবুও 1 ঘন্টা হয়ে গেল। এই 1 ঘন্টার আলোচনা যদি আরো শর্টকাট কিছু করতে চায়, তাহলে অনেক কিছুই বাদ দিয়ে দিতে হবে। তো আপনারা বলুন এই আলোচনার মধ্যে বাদ দেওয়ার মতো কি ছিল? একটি বিষয়কে যদি আপনারা কষ্ট করে একবার শুনে ভালোভাবে আত্মস্থ করতে পারেন, তারপরে আপনাদের সারা জীবনের জন্য সেটা অনেক মঙ্গলদায়ক হবে। আর এতটুকু বিষয়কে যদি আপনাদের শুনতে বুঝতে খুব বেশি কষ্ট হয়ে থাকে, তাহলে আপনারা কিভাবে শিখবেন সেটা আমার জানা নেই। এসব বিষয়গুলোকে আমাকে অনেক কষ্ট করে দীর্ঘ সময় অনেক পরিশ্রম করে শিখতে হয়েছে, যা আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে শেয়ার করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। থ্যাংক ইউ ডাক্তার জাহাঙ্গীর, ডাক্তার এমডি জাহাঙ্গীর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে ক্যালকেরিয়া ফস সম্বন্ধে আপনি অনেক কিছু স্পষ্ট ধারণা পেলেন। খুব ভালো স্যার ডাক্তার তানভীর, খুব ভালো স্যার, থ্যাংক ইউ। ডাক্তার মোহাম্মদ আনোয়ার উল্লাহ, খুবই উপকারী আলোচনা, থ্যাংক ইউ। আমার মনে হয় ক্যালকেরিয়া ফস আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। একজন শিশু তার ক্যালকেরিয়া কার্ভ কখন দেব, ক্যালকেরিয়া কার্ভের স্বাতন্ত্রতা কি, ক্যালকেরিয়া ফসের স্বাতন্ত্রতা কি, ক্যামোমিলার স্বাতন্ত্রতা কি, আপনার টিউবার কুলিনামের স্বাতন্ত্রতা কি, থুজার স্বাতন্ত্রতা কি, স্যানিকিউলার স্বাতন্ত্রতা কি, নেট্রামিউরের স্বাতন্ত্রতা কি, প্রত্যেকটা ব্যক্তির স্বাতন্ত্রতা সম্বন্ধে না জানা থাকলে শিশুদের জন্য ওষুধ দেওয়া খুবই কঠিন ব্যাপার হবে। শিশুদের মধ্যে সব থেকে বেশি যে রোগগুলো আমরা পেয়ে থাকি তা হচ্ছে সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, শ্বাসকষ্ট, হাঁপানি, আর হচ্ছে আপনার পাতলা পায়খানা, অপুষ্টি, শ্বাসকষ্ট, হাঁপানি, সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, আর উদরময়, অপুষ্টি। এই অবস্থা এই অবস্থার মধ্য দিয়ে তারা ভুগতে থাকে। এইগুলোর এইগুলোতে ভুগতে থাকে অনেকগুলো মেডিসিন। তো সেই মেডিসিন গুলোর মধ্যে সব থেকে কমন মেডিসিন কোনগুলো রয়েছে এবং তাদের স্বাতন্ত্রতা কি, সেই ব্যক্তিত্বের স্বাতন্ত্রতা এবং অসুস্থ অবস্থায় তাদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া আসে, জ্বর হলে তাদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া আসে। জ্বর একটি তরুণ পীড়া, তো সেই তরুণ পীড়ার অবস্থাতেও
যে ধরনের লক্ষণ আসবে তার সদৃশ আমাদেরকে ওষুধ দিতে হবে। কিন্তু শিশু অবস্থা থেকে তারা এই সমস্ত রোগের দ্বারা আক্রান্ত হয়ে দীর্ঘস্থায়ী রোগের পরিণত হয়ে ক্রমশ যে চলতে থাকে, ধীরে 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 বাড়তে থাকে, আর এই বেড়ে যাওয়ার সাথে সাথে কিছু রোগ তাদের পিছনে পিছনে চলতে থাকে এবং প্রায় ভুগতে থাকে, এবং প্রতি সপ্তাহে সপ্তাহে 10 দিন 15 দিন অন্তর অন্তর চাইল্ড স্পেশালিস্টদের কাছে যেতে হয়। এইগুলো হচ্ছে ধাতুগতভাবে রোগের গতি প্রকৃতি। এই ধাতুগতভাবে রোগের গতি প্রকৃতির সাথে তাদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে, শীত কাতর, গরম কাতর, শরীরের শক্তি দুর্বল, পাতলা পায়খানার প্রবণতা, সর্দি ঠান্ডার প্রবণতা, গ্ল্যান্ড এফেক্টেডের প্রবণতা, অসুস্থ হলে তাদের মন মেজাজের মধ্যে কি ধরনের পার্থক্য, অসুস্থ হলে তারা কিভাবে থাকতে আরাম বোধ করে, এই বিভিন্ন বিষয়গুলোর মধ্যে ব্যক্তি স্বাতন্ত্রতা বর্তমান থাকে। এইগুলোর ভিতরে থেকে আপনাকে তদন্ত করে করে একটু করে তদন্ত করে করে ব্যক্তির স্বাতন্ত্রতাকে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আপনি সঠিক মেডিসিন দিতে সক্ষম হবেন। এইটুকু হলো কাজ। তা চলুন, ভিডিও আর আমি বাড়াচ্ছি না। ভিডিও বাড়ালে আপনাদের অনেক অসুবিধা, অনেকেই অবজেকশন দিয়েছেন। আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে পাশে থাকবেন এবং অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনারা আপনাদের মতামত জানিয়ে শেয়ার ও লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের আলোচনা কেমন লাগলো আপনারা পরবর্তীতে অবশ্যই কমেন্টের মাধ্যমে বিস্তারিত জানাবেন। তা চলুন, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।